জন্মদিন উপলক্ষে আমরা গর্বিত। এই দেশের প্রতিটা মানুষ নেতাজির ভাবনা চিন্তা ধারণা নিয়ে যদি চলতে পারে, তাহলে আমরা একদিন ঠিক ওনার স্বপ্নটা কি ছিল আর বর্তমান স্বপ্ন কোথায় গিয়ে দাঁড়িয়েছে সেটা বুঝতে পারি। নেতাজি সুভাষচন্দ্র বসু একদিন দেশের জন্য জীবন ত্যাগ করলেন, কিন্তু আমরা তার ঠিক জন্মদিনটাতেই মনে করি। সারাদিন মনে করার চেষ্টা করব সবাই মিলে। একদিন রবীন্দ্রনাথ ঠাকুর নেতাজিকে বলেছিল, তুমি দেশের জন্য স্বদেশ করলে, তাই তোমার নামে আজ স্বদেশ পাশের বাড়ি দেশ গল্পটা তোমাকে উৎসর্গ করে বানালাম। রবীন্দ্রনাথ ঠাকুর নেতাজিকে অনেকটাই সম্মান করত, কারণ সে দেশের জন্য যেভাবে মানুষকে আহ্বান জানিয়েছিল সেদের লজ্জা। তাই আজ আর বেশি কিছু বলবো না, কারণ আমাদের সম্পূর্ণ এত সুন্দর করে ডক্টর অশোক রায় বললেন, এই কথাতে আমার পুনরায় আবার মনে পড়ে গেল কদম কদম বাড়ায় যা। এই গানটা সাধারণ ঘরে হয়তো এখন আর হয় না, কিন্তু এক সময় আমরা যখন ছাত্র ছিলাম তখন এই গানটা দিয়েই আমরা শেষ করতাম। কবে আসবে এই 23শে জানুয়ারি, কবে আসবে ভাষা দিবস? এখন ভাষা দিবস নিয়েও কেউ জানে না কিভাবে আমাদের দেশের ছেলেরা ত্যাগ করেছিল। এই নেতাজির কথায় সারা দেশ এক জায়গায় হয়েছিল। এখানেই আমি আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার। অসংখ্য ধন্যবাদ শ্রীমতী লীনা দেব মহাশয়াকে। এখন আমাদের মধ্যে এখানে উপস্থিত হয়েছেন বেলঘড়িয়া অঞ্চলের বিশিষ্ট চিকিৎসক, বিশিষ্ট ইএনটি চিকিৎসক। শুধুমাত্র চিকিৎসক বললে ভুল হবে, আমরা বেলঘড়িয়ার মানুষ জানি বহুমুখী প্রতিভার অধিকারী তিনি। সংস্কৃতি জগতের সঙ্গে যুক্ত, অভিনয় জগতের সঙ্গেও ডাক্তারবাবু যুক্ত, এবং সম্প্রতি আমাদের কাছে যা খবর আছে আগামী কলকাতা বইমেলায় তার লেখা বই প্রকাশিত হবে। তো এতটুকু বললাম, এবার ডাক্তারবাবুকে বলবো তার কিছু অমূল্য বক্তব্য রাখার জন্য। প্রথমেই আমি আন্তরিক অভিনন্দন জানাই আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। যদি ভুল যদি বলি, নেতাজি ওয়েলফেয়ার সোসাইটি, এবং পাশাপাশি আমি খুব লজ্জিত যে আমি এমন একটা প্রতিষ্ঠানের কথা এতদিন জানিনি কেন। আমি তো এলাকার টেলিগ্রাফ ইনস্টিটিউট থেকে শ্রীমতী গার্গী ঘোষ, সেখানকার লিড ইন্টারনাল ট্রেনিং অ্যান্ড মার্কেট আউটরিচ। আমরা গর্বিত আজকের এই পুণ্য দিনে আমরা তাকে এখানে পাওয়ার জন্য। তাকে আমাদের মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করব। কলকাতার জননী আমরা সংগঠনগতভাবে গর্বিত এবং আপ্লুত। আজকের এই পূর্ণ দিনে আমরা শ্রীমতী গার্গী ঘোষ মহাশয়কে এখানে আমরা পেয়েছি আমাদের মধ্যে। এখন আজকের এই মহতী কর্মসূচিতে, আজকে আমাদের এই মুহূর্তে রক্তদান কর্মসূচি চলছে, এরপরে স্বাস্থ্য পরীক্ষা শিবির, এবং ঠিক বিকেল 5টায় আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। তো আজকের এই মহতী দিনে শ্রীমতী গার্গী ঘোষ মহাশয়কে কিছু বলার জন্য অনুরোধ করছি। গুড আফটারনুন এভরিওয়ান, সবাইকে নমস্কার জানাই। আমি এখানে একটি স্কুলে চাকরি করার সময় বিরুদার সাথে আমার পরিচয় হয়েছিল। সেই থেকে সব কিছুতেই বিলুদা আমাকে
আসার কথা বলেন। বাইরে ছিলাম অনেকটা সময়, সেই কারণে আসার সুযোগ হয়ে ওঠেনি। আজকে সুযোগ হতেই চলে এসেছি। অবশ্য আমি এসেছিলাম ব্লাড ডোনেশন ক্যাম্পে পার্টিসিপেট করার জন্য। তো আসার পর দাদা বলছেন যে আমি যেন কোনো বক্তব্য রাখি, তার জন্য আমি তৈরি হয়ে আসিনি। প্রথমেই সবাইকে সরি বলবো। আজকে যে দিনটার জন্য আমরা এই উৎসব করছি, সবাই এক জায়গায় হয়েছি। বাঙালিদের যদিও একসাথে এক জায়গায় হওয়ার জন্য কোনো কারণ লাগে না, কিন্তু আজকে তো আমরা একটা বিশেষ দিন সেলিব্রেট করছি। তো যার জন্যে করছি সেই নেতাজি যুব সমাজকে ডাক দিয়েছেন। সেই ডাক আজও আমরা নিজেদের মধ্যে অনুভব করি। আজকের যুব সমাজ একটু কনফিউজড, রাস্তা হারিয়ে ফেলছে। বিলুদা এবং তার মতন বাকি যারা আছেন তাদেরকে অনুরোধ করব যেন সেই যুব সমাজকে সঠিক রাস্তা দেখিয়ে নিয়ে যাওয়া যায়। সঠিক রাস্তা বোঝা খুব ডিফিকাল্ট। ওরা নিজেরা বুঝতে পারছে না, আমরাও অনেক সময় বুঝতে পারি না। প্রতিটা বাচ্চাই গিফটেড, প্রত্যেকের মধ্যেই কিছু না কিছু গিফট রয়েছে। সেটা খুঁজে পাওয়া, সেটা বুঝতে পারা। কারণ আজকের সময়টা তো পাল্টাচ্ছে। গতানুগতিক পড়াশোনার মাধ্যমে কোনো বাচ্চা সফলতা করতে পারছে না। সেই রাস্তাটা দেখানো খুব দরকার। সেই রাস্তা দেখানোর জন্য বিলুদা আছেন, এখানে আমাদের আরো স্যার আছেন, তার বিচারক, এমনকি গাঙ্গ নাটক তার বিচারক হিসেবেও ডাকঠাক পড়তো। তো বিগত বছর 20 সেরকম ডাকঠাক পাই। তো তারপর তোমার এতগুলো বইটই বেরোচ্ছে, ভিআইপি লোকেদের সঙ্গে ছবি টবি বেরোয়। তো সেই জন্য সবাই ধরে নিচ্ছে যে তুমি মানে আর কাছের মানুষ নেই, তুমি দূরে চলে গেছো। সেই জন্যই তারা অ্যাপ্রোচ করে হয়তো কিছু তাই। এবং সেই জন্য আমি নম্বর ওখানে দিয়েছি, জানি আমার আশেপাশে এখন আমার ডাক আসে, আমার ডাক আসে এবং তারা গাড়ি ভাড়া ভাড়া করে। সেই জন্য আমি কাছাকাছি কোনো জায়গাতে আমি অন্য কলেজে ইউনিভার্সিটিতে কিংবা অন্য স্কুলে আমি শাস্ত্র নিয়ে আমি আমার যে বিষয়ে কণ্ঠ একজন অভিনেতা কণ্ঠ থাকতে ইনসুলিন না নিলে দিতে পারবে। আমার মতো ফার্স্ট বয় কি করে বেতের বাড়ি খেয়েছিল, এই সমস্ত ঘটনা আমি অবশেষে আমার ডাক্তারি জীবন তো একটা আছে, সেটা পেশাগত জীবন। আমি আরজি কলেজের ছাত্র ছিলাম। আমি পোস্ট গ্রাজুয়েট করেছি SSKM থেকে, পিজি হাসপাতাল থেকে। পরবর্তীকালে ঠাকুরপুকুর ক্যান্সার হাসপাতালে কাজ করেছি। তারপর সংসার জীবন, আমি সরকারি চাকরি পাইনি, দু একবার চেষ্টা করে ব্যর্থ হয়েছি, পরীক্ষা ফেল করেছি। মানে আমি যোগ্য না, মানে এই পশ্চিমবাংলায় মেডিকেল সার্ভিসে আমি সার্ভিস দেওয়ার মতো যোগ্য না, আমি মেনে নিয়েছি। ভালোই হয়েছে এক বিষয়। সেই জন্য আমি নাটকটা আর সিরিয়ালগুলো চুটিয়ে করেছি। অবশ্যই আমি সিরিয়ালটা ছেড়ে দিয়েছি, কিন্তু নাটকটা আমার প্রাণ, আমার অস্তিত্বের মধ্যে মিশে থাকে। সেই জন্য আমি এটাকে তো কোনোভাবে ছাড়তে পারবো না। আমি আবার সামনের মাসে গিরিশ মঞ্চ, তারপর একাডেমিতে শো করতে যাচ্ছি আমার নাটকের দল নিয়ে। তো এখন ব্যাপার হচ্ছে যেটা, যে কাছাকাছি কোনো সেরকম কোনো প্রতিষ্ঠান যখন আমাকে ডাকে আমি খুব আপ্লুত হই, যেটা আজকে আমি হয়েছি। আমার খুব ভালো লাগছে, প্রচুর চেনামুখ এখানে। কবে এসেছিলাম বিলুদার আমন্ত্রণে। আপনারা জানেন যে এলাকার সাংস্কৃতিক পরিমণ্ডল গড়ে তোলা এবং তার নেতৃত্ব দেওয়ার একটি মানুষ, তার নাম বিপ্লব দাশগুপ্ত। আমরা বলি বিলুদা, আমাদের সবার স্নেহের শ্রদ্ধার বিলুদা। সেই বিলুদার মতো মানুষ আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন তখন শ্যামাপ্রসাদ স্কুলের কম্পাউন্ডে। আপনাদেরও খেয়াল আছে, সুপ্রিয়া দেবী এসেছিলেন, পিকে ব্যানার্জি এসেছিলেন। সেই অনুষ্ঠানটা আমি কন্ডাক্ট করছিলাম, আমি সেই অনুষ্ঠানটা পরিচালনা করেছিলাম। দুটো স্টলওয়ার্ড মানুষ এবং দুটোই প্রচণ্ড ইগোইস্টিক মানুষ। অর্থাৎ আত্মসম্মানবোধ তাদের প্রখর এবং তারা কাউকে 1 ইঞ্চি জায়গা ছাড়তে চান না। এবং সুপ্রিয়া দেবী একজনকে জিজ্ঞেস করছে, আচ্ছা এই ডাক্তারবাবু কি হোমিওপ্যাথি ডাক্তার? মানে যেহেতু হোমিওপ্যাথিকে মানুষ একটু নিচু চোখে দেখে, আমি শুনতে পাচ্ছি কিনা, আমি 2 স্টেপ পরে বসে আছি। উনি বললেন, না এ তো ENT আর ক্যান্সার বিশেষজ্ঞ, ঠাকুরপুকুর ক্যান্সারে ডাক্তার সরযুক্ত সঙ্গে কাজ করছে। ও তাই নাকি? সুপ্রিয়া দেবীর অ্যাপ্রোচটি আমার কাছে পাল্টে গেল। তখন আমার গাড়ি হয় না, তা আমি ফেরার সময় অত রাতে, তখন তো রাত্রি 10:30 11টা বেজে গেছে। উদ্যোক্তারা তখন টোটো আসেনি, অটো ফটো খোঁজার চেষ্টা করছে। আর দিদি আপনার সঙ্গে আমি যদি যাই ওই পথে একটু, এই 1 কিলোমিটার। হ্যাঁ চলুন চলুন চলুন।
এই সুপ্রিয়া দিয়ে, পরবর্তীকালে সুপ্রিয়া এবং সৌমিত্রকে নিয়ে আমি একটা প্রোগ্রাম করি, চেনামুখ অচেনা মানুষ, দূরদর্শনের জন্য। তো এই জায়গাগুলোর সঙ্গে সেই ছোট ছোট স্মৃতি, আমি এখানে নাটক করে গেছি, সেই ছোট ছোট স্মৃতি জড়িয়ে থাকে। হ্যাঁ, তখন আর তো নিজের সেই হাত, আমরা কাঁধে মাল বয়ে আনতাম আর কি, আমাদের সেট এইসব আনতাম। তখন ডাক্তারি ছাত্র, টাকা পয়সাও নেই, আমরা ট্রেনে ধরাও পড়েছি, আমিও WT-তে ধরা পড়েছি সবাইকে। যাই হোক, ক্ষমা ঘেন্না করে ছেড়েছে, সেই দিনগুলো ভীষণ মনে পড়ে, এই সময়গুলো ফিরে ফিরে আসে আর কি। তো এইখানে একটা বিরাট কর্মকাণ্ড চলছে, বিশেষ করে নেতাজির মতো মানুষকে নিয়ে এমন একটা প্রতিষ্ঠানের সাথে কি একটা পূর্ণ দিন বলুন তো, যার মানে রক্ত নিয়েই যিনি একটা ভয়ঙ্কর আহ্বান জানিয়েছিলেন, যেটা সারা পৃথিবীতে স্লোগান হয়ে গেল, আমাদের রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। সেই স্বাধীনতা তো পরে, তার আগে মানুষ বাঁচার জন্য রক্ত দরকার। সেই পূর্ণদিনই আজকে রক্তদান উৎসব হচ্ছে। আরেকটা কথা সেটা হলো যে আপনারই এই স্মৃতিগুলো বাঁচিয়ে রাখুন, মানে না আমাদের কাছে না এখন এই আস্তে আস্তে এরকম অবসরেট বাতিল হয়ে যাচ্ছে, জানেন তো। হ্যাঁ, মানে এটা রাষ্ট্রও চেষ্টা করছে, সচেতনভাবে চেষ্টা করা হচ্ছে। কিন্তু আমি একটা কথাই বলি, নেতাজির জীবনী স্কুলে পাঠ্য আছে আংশিকভাবে, বাড়ির লোকেরা যদি একটু গাইড করেন পড়ার ব্যাপারে তাহলে খুব ভালো। এখন তো নেটে সব পড়ে নেওয়া যায়। আমি শুধু একটা কথাই বলি, এমন একটা মানুষ যিনি আপাত বিতর্কের ঊর্ধ্বে, আমি আপাত শব্দটা ব্যবহার করলাম যেহেতু নাৎসি বাহিনীর সহায়তা নিয়েছিলেন বলে ওনাকে নিয়েও বিতর্ক আছে, কিন্তু তৎসত্ত্বেও আজকে বল্লভভাই প্যাটেল, আজকে আমাদের নেহরুজি, আজকে মহাত্মা গান্ধী বা তাবর কংগ্রেসী নেতা এবং দেশনায়ক, তারা কেউ বিতর্কের ঊর্ধ্বে শুধু না, তারা বহু ক্ষেত্রে তারা কলঙ্কিত, নিন্দিত, ধিক্কৃত এবং ঘৃণিত, এক্সেপ্ট নেতাজি। দি লাস্ট হিরো, যে সিনেমাটা বানিয়েছিলেন শ্যাম বেনেগাল, এই কথাটাই শেষ। নেতাজির পরে কোনো হিরো আর এই দেশে হওয়া সম্ভব না, অসম্ভব। একটা টোটাল ম্যান বলতে যাবো যায় নেতাজি। এখনো প্রেরণাজি নেতাজি, এখনো। আমার মেয়ে, সেও ডাক্তার, ঘুম থেকে বলছে বাবা হ্যাপি নেতাজি। তোর মনে আছে? আছে নেতাজি বাদে বলে মনে রাখার তো একজন মানুষই আছেন যার কথা মনে রাখা যায়। সত্যিই তাই, তিনি এমন জায়গায় বিলন করে। আরেকটা ছোট্ট ঘটনা আমার উপর একটা প্রভাব তো ছিলই। তখন আমি নিমতা স্কুল থেকে ম্যাগাজিন বেরোতো, আমাদের শ্রদ্ধেয় শিক্ষক পরিতোষ মুখোপাধ্যায়, আমরা বড় পরিতোষ বলতাম বা কালো বাঘ বলতাম। সেই পরিতোষ স্যারের কাছেই তো বাংলা শেখা। পরবর্তীকালে ওনার ডাক্তারিও করেছি আমি, ক্যান্সারই মারা যান স্যার। যাই হোক, সে পরিতোষ স্যার একটা ম্যাগাজিন সম্পাদনা করতেন, আমাকে বললো এই ছাগল বাদর এইসব বলতেন বলতেন আর কি। হ্যাঁ, এদিকে তুই একটা নেতাজির ভুল লিখবি। আমি নেতাজির ভুল লিখবো? বলে হ্যাঁ তুই লিখবি, তুই তো ভালোই লিখিস। ওই ওয়ার ম্যাগাজিনে লিখেছিলি, আমি লৌহ প্রণাম বলে একটা লেখা লিখেছিলাম, বহুদিন পর সেই ম্যাগাজিনটা আবার খুঁজে পেয়েছি। ভীষণ কাঁচা লেখা, এখন পড়লে খুব ছেলে মানুষের মনে হয়, কিন্তু সেই সময় প্রেক্ষিতে, অর্থাৎ আমি যদি এটাকে বিচার করি 72 সাল বা 73 সালের প্রেক্ষিতে, সেই লেখা যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিল। একটি ওই অল্প বয়সী ছেলে একটা নেতাজিকে মূল্যায়ন করার চেষ্টা করছে। এই চেষ্টাটুকু, এই ভালোবাসাটুকু, শ্রদ্ধাটুকু তখন আমাদের মধ্যে ইনজেক্ট করা হতো, মাস্টারমশাইরা ইনজেক্ট করতেন। সেই দিনগুলোকে তো ভয়ঙ্করভাবে মিস করি। এবং আরেকজন আমাকে বলেছিলেন যে দেখো অমিতাভ, তুমি তো খুব মেধাবী ছাত্র, কিন্তু আরও কনসেন্ট্রেশন তুমি করতে পারো, তুমি ধ্যান করো। এগুলো আমি কিছু করি না। হ্যাঁ, তুমি আমি একটু নাটক টাটক করি, ওটাই আমার খুব ভালো লাগে। বলে তুমি তরুণের স্বপ্ন বইটা, আমার কাছে তো সে বইটা নিয়ে বলে আমি তোমাকে দিচ্ছি, তুমি রোজ 1 পাতা করে হলেও পড়বে। এবং বিশ্বাস করুন, তখন তার নির্দেশ মতো আমি সকালবেলা উঠে স্নান করে, স্নান টান করে টিফিন হয়ে যাওয়ার পর আমি অন্তত 15 মিনিট কয়েকটা করে পাতা পড়তাম। এখন আর অত স্মৃতি, বইটা আমার কাছে আজও আছে। আমার কতগুলো পাতা মুখস্থ হয়ে গিয়েছিল এবং পড়তে পড়তে প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন খুব বিরক্তি সহকারে পড়েছি। একটা সময় মনে হলো পড়তে পড়তে আমি যেন ভিতরে একটা কিছু প্রেরণা অনুভব করি। অর্থাৎ আমার ছোটবেলাটা গড়ে তোলার পিছনে পরোক্ষভাবে হলেও এই মহান নেতাজিরও একটা ভূমিকা আছে। এবং পৃথিবীতে একমাত্র ব্যক্তি যার জন্ম হয়, তার মৃত্যু হয় না। নেতাজির মৃত্যু নেই, নেতাজির মৃত্যু নেই। নেতাজি আমাদের কাছে ওইভাবেই থাকবেন, শুধু একটা জীবিত মানুষ হিসাবে থাকবেন। তা এইরকম একটি সর্ববিতর্কের ঊর্ধ্বে এবং সব ধরনের মানুষ শ্রদ্ধা করতে পারে, সব
যখন আমাদের ভোটারের কাছে কি নেই ভুলে যাবে এমনটা কিন্তু হওয়ার কথা। আমি প্র্যাকটিস করছি বেশি দিন এখন 39 তারপরে আমি এখানে এসেও আমি সেই 300 টাকা টিকিট পেয়ে যাচ্ছি। আমি বিগত 10 বছর আমার প্রিয় 300 টাকা লাগতো আমার কথা বেলঘরিয়াতে 500 টাকা